নমস্কার বন্ধুরা, বলুন তো আমাদের দেশে সবথেকে ক্ষমতাশালী ব্যক্তিকে? একজন জজ, না একজন আইএএস অফিসার, না একজন আইপিএস অফিসার? আমি যখনই এই প্রশ্নটা করলাম আপনারা অনেকেই ভাববেন যে এতে তো একদম কোনো কনফিউশনের কিছু নেই, কারণ এত ভিডিও দেখলাম, এত শর্টস দেখলাম, একজন জাজ যা কিছু জাজমেন্ট দেয় সেটা সবাইকে মানতে হয়। এমনকি একজন আইএএস অফিসার এবং একজন আইপিএস অফিসার তার সামনে কিন্তু নত হয়। আবার অনেকেই বলবেন আমরা কাছ থেকে একদম পুলিশ অফিসারদেরকে দেখেছি। বাস্তবে পুলিশের চেয়ে ক্ষমতাশালী কিন্তু কেউ হয় না, কারণ একজন পুলিশ অফিসার চাইলে একজন জাজকে গ্রেপ্তার করতে পারবে। আবার এই সব কিছুর উপরে উঠে কেউ বলবেন যে একটা জেলাতে একজন আইএএস অফিসার থাকে যার কাছে সমস্ত কিছু পাওয়ার থাকে এবং জেলার সব কিছু কাজকর্ম একজন আইএএস অফিসার দেখে, তার কথা ছাড়া কোনো কিছু জেলার মধ্যে এক সিকিও টনক নড়ে না। কিন্তু আজকের এই ভিডিওতে এই সব কিছু পয়েন্ট, একজন জাজ, একজন আইপিএস অফিসার, একজন আইএএস অফিসারের মধ্যে সব থেকে ক্ষমতাশালী কে, সেই পুরো বিষয়টা অ্যানালাইসিস করেছে আমি নয়, একটা হাইকোর্ট। আর একটা কেসে হাইকোর্ট এমন কিছু জাজমেন্ট দিয়েছে যে জাজমেন্টের পরে পুরো ক্ষমতার যে পালা সেটা কিন্তু বদলে যাবে। সো আজকের এই ভিডিওতে ডিটেলসে দেখার চেষ্টা করব হাইকোর্ট কি জাজমেন্ট দিল, কে সব থেকে বেশি ক্ষমতাশালী সেটা হাইকোর্টের জাজমেন্টে উঠে এলো। সমস্ত কিছু থাকবে এই ভিডিওর মধ্যে। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন এবং মাস্ট এই ভিডিওগুলোকে শেয়ার করতে ভুলবেন না। তো চলুন শুরু করা যায়। এই মামলাটা উত্তরপ্রদেশের এলাহাবাদ হাইকোর্টে উঠে আসা একটা মামলা, খুবই ইন্টারেস্টিং একটা মামলা। এবং এখানে একজন পিটিশনার তিনি দাবি করেন যে তাকে পুলিশ 3 দিনের জন্য জোর করে ফোর্সফুলি ডিটেন করে রেখেছিল। মামলার নাম সোনু @রশিদ ভার্সাস স্টেট অফ ইউপি কেস। এলাহাবাদ হাইকোর্টে এই কেস যায় এবং একজন যে পিটিশনার রয়েছে তাকে কিন্তু 3 দিন ধরে পুলিশ হেফাজতে রাখে, জোর করে ফোর্সফুলি রাখে। সো পরবর্তীকালে কি হয়, সেই পিটিশনারের যে বোন আছে সে ম্যাজিস্ট্রেটের কাছে চলে যায়, জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে চলে যায় এবং জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট এই সমস্ত কিছু দেখে পুলিশকে তার সমস্ত তথ্য দিতে বলে, যে পিটিশনারকে যে আটকে রেখেছিল তার তথ্য দিতে বলে। এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তিনি বলেন, তিনি রীতিমতো এই বিষয়ে পুলিশের ওপর ক্ষুব্ধ হন এবং তিনি বলেন ইমিডিয়েটলি পুলিশ যাতে সিসিটিভি ফুটেজ জমা দেয়, যাতে সত্যতা যাচাই করা যায় যে ওই পার্সনকে আদৌ 3 দিন এরকমভাবে গ্রেপ্তার করে রাখা হয়েছিল কিনা। পুলিশ সেই নির্দেশকে অমান্য করে এবং পুলিশ বলে যে ওই ফুটেজ আমরা দেখাতে পারবো না। অর্থাৎ চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যে রয়েছে তাকে রীতিমতো ইগনোর করা হয়। এরপর এই পুরো বিষয়টা হাইকোর্টে চলে যায়। হাইকোর্টে এই পুরো বিষয়টা নিয়ে রীতিমতো কেস চলে। এরপর হাইকোর্ট কিছু পর্যবেক্ষণ করে। হাইকোর্ট কি দেখতে পায় যে যে সমস্ত উত্তরপ্রদেশের পুলিশ রয়েছে তারা জুডিশিয়াল যে অফিসার রয়েছে তাদের ওপর প্রচুরভাবে চাপ সৃষ্টি করে এবং বিভিন্ন কেসে দেখা গেছে যে উত্তরপ্রদেশ পুলিশ বিভিন্ন কেসকে প্রভাবিত করার জন্য সমস্ত জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ওপরে প্রচুর প্রভাব তৈরি করার চেষ্টা করে। বিশেষ করে যারা উত্তরপ্রদেশ পুলিশের যে আইপিএস অফিসাররা তারা কিন্তু এই সমস্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের ওপরে একটা বলতে পারেন যে ইনফ্লুয়েন্স কাজ করাতে থাকে। সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার একটা গাইডলাইন্স ছিল, গাইডলাইন্সে বলা ছিল যে প্রত্যেক থানাতে সিসিটিভি ফুটেজ থাকতে হবে। কিন্তু দেখা গেছে যে এই সমস্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটরা যখন বিভিন্ন থানাতে যায় তারা দেখতে পায় যে ওখানে কোনো সিসিটিভি ফুটেজ নেই এবং অনেক সময় এরকমও হয়েছে বিভিন্ন কেসে যে সিসিটিভি ফুটেজ যখন চাওয়া হয় সেই সিসিটিভি ফুটেজ কিন্তু পুলিশ দেয় না। কারণ কি, বেশিরভাগ ক্ষেত্রে যে সিসিটিভিগুলো লাগানো আছে সেগুলো কিছু কিছু ক্ষেত্রে ওয়ার্কিং আছে আর বেশিরভাগ ক্ষেত্রে দেখা গেছে সেই সিসিটিভি কিন্তু কোনো কাজের নয়। সো এর ফলে হাইকোর্ট কি করে, হাইকোর্ট যে এসএইচও আছে তার এগেনস্টে ইনভেস্টিগেশন করার অর্ডার দেয় এবং হাইকোর্ট বলে যে পুলিশ হেড রয়েছে ওই থানার তার এগেনস্টে ইনভেস্টিগেশন হোক, তারপরে বোঝা যাবে। তো ইনভেস্টিগেশন স্টার্ট হয়। ইনভেস্টিগেশনে দেখা যায় যে এসএইচও থাকে সেই কিন্তু পরবর্তীকালে দোষ স্বীকার করে যে হ্যাঁ ওই পার্সনকে 3 দিন আটকে রাখা হয়েছিল। এরপর এই কেসে হাইকোর্ট একটা গুরুত্বপূর্ণ ঐতিহাসিক রায় দেয় এবং যে রায় বলতে পারেন যে এই যে আইএএস আইপিএস এবং একজন কোর্টের জাজের যে পাওয়ার, সেই পাওয়ারের কিন্তু একটা ক্ষমতার একটা পালাবদল হবে। দেখুন সেই রায় কি বলা হয়েছিল। হাইকোর্ট স্পষ্টভাবে বলে একজন জুডিশিয়াল অফিসার যখন তার দায়িত্ব পালন করে তখন তিনি কিন্তু একটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের উপরেও থাকে। অর্থাৎ
সে যে রায়টা দিচ্ছে সেটা ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটকেও শুনতে হবে। অর্থাৎ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যে কোনো ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেটের উপরে থাকবে। সেকেন্ড বলা হয় যে পুলিশ প্রধান থাকবে ওখানকার এরিয়ার, যে এসপি থাকবে, আইপিএস পদমর্যাদা সম্পন্ন একজন পুলিশ অফিসার, তার থেকেও কিন্তু একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট থাকবে। এবং 3 নম্বর বলে যে ওই এরিয়াতে যত রিপ্রেজেন্টেটিভ থাকবে, পলিটিক্যাল পার্টির রিপ্রেজেন্টেটিভ থাকবে, সেটা এমএলএ হতে পারে, এমপি হতে পারে, একজন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তার উপরেও কিন্তু তার পদটা থাকবে। অর্থাৎ হাইকোর্টের ঐতিহাসিক রায় বলতে পারেন। এরপরে সম্পূর্ণ ক্ষমতার যে একটা শিফট কিন্তু হয়, কারণ এই রায়ের পরে আইএএস আইপিএস অফিসারের ওপরেও কিন্তু একজন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের পাওয়ার থাকবে। হাইকোর্ট এরপরে এটাও বলে যে কোনোভাবে কোনো সময় যদি চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট যে অর্ডার দিচ্ছে সেই অর্ডার যদি অমান্য করা হয়, তাহলে ইমিডিয়েটলি সেই পার্সনের এগেনস্টে, অর্থাৎ সেই আইএএস এগেনস্টে বা সেই আইপিএস এর এগেনস্টে কন্টেম্পট অফ কোর্ট নিয়ে আসা হবে। অর্থাৎ তার এগেনস্টে আইন অবমাননা করার যে শাস্তি, সেই শাস্তি কিন্তু নিয়ে আসা হবে। অর্থাৎ আদালতের আদেশ যদি কেউ অমান্য করে, তাহলে সে বেসিক্যালি কিন্তু আদালতের মর্যাদাহানি করছে, বিচার ব্যবস্থার স্বাধীনতার উপরে আঘাত নিয়ে আসার চেষ্টা করছে। সো তাকে কিন্তু ইমিডিয়েটলি কন্টেম্পট অফ কোর্ট তার এগেনস্টে ইস্যু করা হবে। এবং সেক্ষেত্রে যে আইএএস বা যে আইপিএস এর এগেনস্টে এই স্টেপটা নেওয়া হচ্ছে, তাকে কিন্তু 6 মাসের জেল খাটতে হতে পারে এবং তার সঙ্গে সঙ্গে জরিমানাও হতে পারে। বুঝতে পারছেন, খুবই একটা বড় ঐতিহাসিক রায়, যে রায় এর আগে কখনো না সুপ্রিম কোর্ট দিয়েছে, না কখনো হাইকোর্ট দিয়েছে। এলাহাবাদ হাইকোর্ট এই যে পুরো ঘটনা পর্যবেক্ষণ করার পরে একটা চূড়ান্ত রায় দেয়। সেই রায়ে বলা হয় যে পার্সন, যে পিটিশনারকে 3 দিন আটকে রাখা হয়েছিল, ফোর্সফুলি আটকে রাখা হয়েছিল, তাকে যাতে ইমিডিয়েটলি ছেড়ে দেওয়া হয়। তার সঙ্গে সঙ্গে 1 লাখ টাকা ক্ষতিপূরণ দিতে বলা হয়। কাদেরকে? স্টেটকে ক্ষতিপূরণ দিতে বলা হয়, রাজ্য সরকারকে, উত্তরপ্রদেশ সরকারকে 1 লাখ টাকা ক্ষতিপূরণ দিতে বলা হয়। এবং তার সঙ্গে সঙ্গে এটাও বলা হয় যে পুলিশ অফিসার এই পুরো কাজে যুক্ত ছিল তাদেরকে যাতে ইমিডিয়েটলি সাসপেন্ড করে দেওয়া হয় এবং তাদের যে স্যালারি, সেই স্যালারি থেকে যাতে এই 1 লাখ টাকা পুরোটাই যাতে তোলা হয়। এবং তার সঙ্গে সঙ্গে এটাও বলা হয় যে কন্টেম্পট অফ কোর্টের আন্ডারে ওই পুলিশ অফিসারদের ইমিডিয়েটলি যাতে গ্রেপ্তার করা হয় এবং 6 মাস এদেরকে যাতে জেলের মধ্যে রাখা হয়। বুঝতেই পারছেন, খুব বড় একটা স্টেটমেন্ট হাইকোর্টের তরফ থেকে এসছে। কারণ আমাদের পশ্চিমবঙ্গের সঙ্গে যদি আমরা তুলনা করি, পশ্চিমবঙ্গে এখনো পর্যন্ত সুপ্রিম কোর্ট এবং হাইকোর্টের একটাও রায় ঠিকমতো করে মানা হয়নি। আপনারা ডিএ মামলা দেখেছেন, আরজিকর কেস দেখেছেন, তার সঙ্গে সঙ্গে এসএসসি স্ক্যাম দেখেছেন, এবং আরও যদি আমি বলি প্রাইমারি যে এক্সাম, সেখানেও স্ক্যাম হয়েছিল। সেই স্ক্যামেরও হাইকোর্ট বিভিন্ন ধরনের যে রায় দিয়েছিল, সেই রায়কেও মানা হয়নি। বিশেষ করে যদি 26,000 যে শিক্ষক তাদের যে চাকরি বাতিল হয়েছিল, তারপরে তাদের যে চাকরি নেওয়ার প্রসেস হাইকোর্টের তরফ থেকে বলে দেওয়া হয়েছিল, পরবর্তীকালে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ করা হয় এবং সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছিল সেই রায়কেও এখনো পর্যন্ত মান্যতা দেওয়া হচ্ছে না, তাদের এক্সাম ঠিকমতো করে হচ্ছে না। তো বুঝতেই পারছেন, আমরা এমন একটা রাজ্যে রয়েছি যে রাজ্যে কিন্তু এই সমস্ত কিছু আমরা অনুভব করতে পারছি, এক্সপিরিয়েন্স করছি। সেই জায়গায় দাঁড়িয়ে এলাহাবাদ হাইকোর্টের এই রায় হয়তো নতুন দরজা খুলে দেবে। এই পুরো কেসটা আমাদেরকে বোঝায় জুডিশিয়াল যে পাওয়ার সেটা কতটা শক্তিশালী রয়েছে, কন্টেম্পট অফ কোর্ট কিভাবে আসতে পারে, যে সমস্ত আইএএস আইপিএস বিভিন্ন যে এক্সিকিউটিভ অফিসার যারা রয়েছেন, তারা অনেক সময় নিজেদেরকে অনেক বেশি সুপ্রিম দাবি করেন, সেখানে কিন্তু যে কোনো সময় তারা কন্টেম্পট অফ কোর্টের শিকার হতে পারে। এই পুরো বিষয়টা কিন্তু হাইকোর্ট সবার সামনে নিয়ে আসে। সো আশা করছি পুরো ব্যাপারটা বুঝতে পারলেন। ভিডিওটা ভালো লাগলে মাস্ট লাইক করে দেবেন, চ্যানেলটাতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন এবং মাস্ট এই ভিডিওগুলোকে শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সো মাচ। নেক্সট ভিডিওতে আপনার সঙ্গে আবার দেখা হচ্ছে। টিল দেন, বাই বাই।